কখন আমি মানে চোখ লেগে গেছে আমার খবরই নেই। সরি আমি এটার জন্য। আচ্ছা ইটস ওকে ম্যাম। ওকে, তোমাদের ক্যাট তো এই সেমিস্টারের জন্য অফ হয়ে গেল, এই সেমিস্টারের হচ্ছে না। আর হচ্ছে তোমাদের C314 কোর্সটা হচ্ছে ফয়সাল স্যার নিতেন, এখন ওনার পরিবর্তে হচ্ছে ওই কোর্সটা আমি নিব তোমাদের, ঠিক আছে? আচ্ছা তোমাদের C314 ফয়সাল স্যারের সাথে কোনো ক্লাস হয়েছে? জি ম্যাম, একটা ক্লাস হয়েছিল। আচ্ছা স্যার ওই কি পড়াইছেন এই কোর্স রিলেটেড? ম্যাম ট্রাসের একটা সিম্পল একটা ম্যাথ দেখাইছিল, জাস্ট এতটুকুই। ট্রাস সম্পর্কে করাইছিল, এগুলোই আর কি ম্যাম। ম্যাম আপনি প্রথম থেকে শুরু করান। না প্রথম থেকেই শুরু করাবো, স্যার কি বলছেন সেটা একটু জানার জন্য। আচ্ছা তোমরা একেবারে শুরুর দিকে যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোর্স করছো তখন ট্রাস কিভাবে অ্যানালাইসিস করা লাগে, জয়েন্ট এবং জয়েন্ট এবং সেকশন মেথডে, এই জিনিসটা শিখছিল না? জি ম্যাম শিখছি। আচ্ছা ওই অ্যানালাইসিসটা আমাদের এখানে যখন আমরা করতে যাব তখন দরকার হবে। আচ্ছা ফার্স্ট অফ অল সবাই কি মডুলে হচ্ছে এনরোল হইছো, মানে বিএলসি তে ওই কোর্সে কি এনরোল হইছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এখানে যারা প্রেজেন্ট আছে এমন কেউ আছে যে এখনো হও নাই? ম্যাম আমি হই নাই। আচ্ছা প্রবলেম কি, মানে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে প্রবলেম বা সামথিং লাইক দ্যাট? ওই পাসওয়ার্ড আর মানে ইউজার নেমটা একটু ভুলে গেছি তো, ওইটা একটু হেল্প করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কারণ এবার হচ্ছে তোমাদের হচ্ছে বিএলসি তে অ্যাকাউন্ট থাকাটা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে? সব টিচাররাই সেখানে হচ্ছে ম্যাটেরিয়ালস দিবেন। মেইনলি সমস্যা হয়েছে কি, মানে গ্রামে আসছি আর ল্যাপটপটা নিয়ে আসা হয় নাই, এটা হলো সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা এই কোর্সের জন্য যেটা তোমাদের তোমরা হচ্ছে মডুলে তো এনরোল হইছো, কি আছে না আছে দেখছিলা বিএলসির এই কোর্সের মধ্যে কোর্স ম্যাটেরিয়াল? ম্যাম ফয়সাল স্যার যখন ক্লাস নিছে ওই ফার্স্টের দিন একবার দেখছিলাম, এরপরে আর দেখা হয় নাই। কারণ ম্যাম বিএলসি অনেক স্লো, হিউজ পরিমাণ টাইম নেয় ম্যাম এটা ওপেন হইতে। মানে বিরক্ত লাগে এটা ওপেন করতে গেলে। হ্যাঁ ম্যাম একটা কাজ কি করা যায় না, যে হলো মোডুলাতে অ্যাকাউন্টে ইয়ে থাকলাম, বাট আপনি সব ম্যাটেরিয়ালস গুলা ক্লাসরুমে দিতেন বেটার। আচ্ছা শোনো, ম্যাটেরিয়ালস মানে ম্যাটেরিয়ালস দুই জায়গাতেই দেওয়া থাকবে, ঠিক আছে? ক্লাসরুমেও থাকবে, মানে হচ্ছে তোমাদের কিন্তু বিএলসি ম্যান্ডেটরি করা হয়েছে, দ্যাট ডাজন্ট মিন তোমাদের আলাদা কোনো প্যারালাল প্ল্যাটফর্মে তোমাদের সাথে টিচাররা যোগাযোগ করবেন না এমন না কিন্তু, ঠিক আছে? তোমাদের হচ্ছে ইয়াতেও যে মডুলে যেভাবে প্যারালালে হচ্ছে গুগল ক্লাসরুমে, যেহেতু এটা কমফোর্টেবল জায়গা তোমাদের, অলরেডি তোমরা পরিচিত এটার সাথে, এখানেও তোমাদের হচ্ছে ম্যাটেরিয়ালস দেয়া বা বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়া, এই জিনিসগুলো হচ্ছে দেয়া থাকবে। আর এট দ্য সেম টাইম মেসেঞ্জারেও হচ্ছে আমরা ইনশাল্লাহ কন্ট্যাক্ট করব। তো বিএলসিটা একদিনে তোমরা এটার সাথে ইউজ টু হবে না, ঠিক আছে? নতুন ফিচার আমাদেরও মাঝে মাঝে মনে হয় আমরা একটা লুপ হলে চলে আসছি, সুতরাং এটা একটু লাগবে ইউজ টু হইতে। দোনো জায়গায় ম্যাটেরিয়াল থাকবে, বাট টাইম টু টাইম একটু ট্রাই করবা যে হচ্ছে ফিগুলা বুঝা কিভাবে কাজ করতেছে, এটা একটু টাইম টু টাইম একটু শিখতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে? ম্যাটেরিয়ালস দোনোখানে দেওয়া থাকবে। আসলে যেটা ম্যাটেরিয়ালস থেকে বড় যে জিনিসটা, যে তোমাদের বিভিন্ন মডুলে হচ্ছে ইয়া করতে হবে, অ্যাটেম্প করতে হবে। লাইক যে আগে তোমরা যেরকম গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট জমা দিতা বা কুইজ হইতো, এই জিনিসগুলো এখন বিএলসি তে ট্রাই করানো হচ্ছে, ঠিক আছে? আর তোমাদের থিওরি হোক বা ল্যাব হোক, যে কোনো কোর্সের ক্ষেত্রে যখন হচ্ছে নতুন এই প্ল্যাটফর্মে কিছু করতে যাবে, কোর্স টিচার অবশ্যই প্রথমে একটা ডেমো নিয়ে নিবে, বুঝছো? মানে ফার্স্ট একটা ডামি হচ্ছে কুইজ অ্যারেঞ্জ করলো, যে দেখানোর জন্য কিভাবে বিএলসি তে জিনিসটা কাজ করতেছে, বা বিএলসি তে তুমি কিভাবে কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করবা বা কোনো ফোরামে কমেন্ট করবা। তোমরা গুগল ক্লাসরুমে কি করো, গুগল ক্লাসরুমে যখন তোমাদের কোনো একটা ম্যাটেরিয়াল দেওয়া হয় বা কোনো একটা পোস্ট দেয় টিচার, তখন সেটার এগেইনস্টে তোমরা হচ্ছে কি একটা কমেন্ট করো, কমেন্টে কি কি প্রবলেম বলো। এখানে ডিরেক্ট ওরকম কমেন্ট অপশন না, এখানে একটা ফোরামের মতো করা। প্রত্যেকটা লেকচারের পরে টিচাররা দেখবা যে একটা করে করে ফোরাম, সেই তুমি ওই দিনের লেকচারের প্রবলেম গুলা কি সেগুলো টিচারকে বলবা,
ঠিক আছে? আলাদা প্ল্যাটফর্মে টিচাররা হয়তো বা তোমাদের সাথে অবশ্যই অ্যাভেলেবেল থাকবে, মানে এট দ্য সেম টাইম আস্তে আস্তে হচ্ছে বিএলসিটাও একটু ডেভেলপ করবা। ওকে, তো ওই ম্যাটেরিয়াল নিয়ে টেনশন করে না যে আমি হচ্ছে জাস্ট এখানেই দিব, আমি এখানেও দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আমি একটু একটা আচ্ছা, তোমাদের এই কোর্সের মধ্যে C314 কোর্সে মেইনলি আমরা যে জিনিসটা শিখবো, কোনো একটা রুফ ট্রাস কিভাবে ডিজাইন করা লাগে সেই জিনিসটা আমরা শিখবো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমি ইট্যাপস ওপেন করতেছি, তা আবার ভাইবো না তোমাদের আমি ইট্যাপসে ক্লাস নিচ্ছি বা কিছু। আমি এখানেও একটা মডেল দিয়ে, মানে মডেলটা ওপেন করে তোমাদের আর কি বুঝাবো, যাতে হচ্ছে 3D টা বুঝতে পারো আমরা C314 এ যে কাজটা করবো। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে, ওকে। ম্যাম ভিডিওটা রেকর্ড করে এটা পরে আপলোড দিয়ে দিলে ম্যাম যারা নাই তারা পরে এটা উপকৃত হইতো। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি রেকর্ড একটু রেকর্ডটা মানে ওই করতেন। প্রথমে তো একটু কথা ছিল, এই কারণে রেকর্ড করে নিয়েছি, এখন রেকর্ড স্টার্ট করতেছি। আচ্ছা, ওই রেকর্ডিং যখন আসে তখন তোমরা হচ্ছে কেউ ডিনাই করে না, তখন ডিনাই করলে জিনিসটা রেকর্ড হয় না, আবার আমার থেকে অ্যাকসেপ্ট করতে হয়। ঠিক আছে? আচ্ছা, রেকর্ড স্টার্ট হয়ে গেছে। আর হচ্ছে একটা জিনিস, যদি তো মানে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা যেটা হবে, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটাই হবে তোমরা যারা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতেছো তাদের তো অ্যাটেন্ডেন্স পেয়ে যাচ্ছ, এবং বাকিদের ক্ষেত্রে যদি যারা নেট প্রবলেম বা আদার্স রিজনের কারণে অ্যাটেন্ড করতে পারতেছে না, তাদের ক্ষেত্রে যে কাজটা রেকর্ডিং গুলো দেখে নিবে, অথবা আমি যদি কোনো ভিডিও লেকচার আপলোড দেয় সেই জিনিসটা দেখবে, দেখার পরে কোন জায়গায় প্রবলেম ফেস বলবে, এবং এই একটা লেকচার পরে আমি একটা ছোট ছোট অ্যাক্টিভিটি দিতে থাকবো বা তোমাদের ল্যাব রিপোর্ট থাকবে, যার মাধ্যমে ওই জিনিসগুলা সময়ের মাধ্যমে যারা অ্যাটেন্ড করতে পারতেছে না ক্লাস তারা অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যেটা আরেকটা জিনিস, যদি আমি ক্লাসে হয়তো বা কল করতেছি না, রোল কল করতেছি না, বাট হচ্ছে রেকর্ড করতেছি, আমার কাছে থাকতেছে, এবং যদি চ্যাটের মধ্যে তোমাদের সেটাও রেকর্ডিং থাকতেছে, তবে এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবা। যে কোনো টিচারের ক্ষেত্রেই যখন টিচার যদি চ্যাট হিস্টোরিতে বলে যে হচ্ছে স্টুডেন্ট আইডিটা লিখে দাও, এটা আমি অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করব, সেটা অবশ্যই রেকর্ডিং স্টার্টের পরে করবা। ঠিক আছে? রেকর্ডিং স্টার্টের আগে তুমি যাই লেখো না কেন সেটার রেকর্ডিং এর মধ্যে সাথে রেকর্ড হয় না, চ্যাট হিস্টরিটা রেকর্ডিং এর পরে করবে, এটা যে কোনো টিচারের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি আমি যে আমরা C314 কোর্সে কি করব। ওকে, C314 কোর্সে আমরা একটা রুফ ট্রাস কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা শিখব। আচ্ছা, রুফ ট্রাসটা ফ্রন্ট ভিউ থেকে দেখলে জিনিসটা এরকম একটা কিছু। ওকে, রুফ ট্রাসটা ফ্রন্ট ভিউ থেকে দেখলে এরকম একটা কিছু, এবং এই ট্রাসটা বেশ কিছু কর্ড নিয়ে বা কর্ড মেম্বার নিয়ে গঠিত। যেমন আমি মাউস ঘুরে দেখাচ্ছি, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এই মেম্বার গুলাকে বলা হয় টপ কর্ড মেম্বার। একইভাবে এই সাইডেরও এই মেম্বারটা, এই মেম্বার, এই তিনটা মেম্বার, এই টোটাল 6টা মেম্বারকে বলা হয় এই ট্রাসের টপ কর্ড মেম্বার। একইভাবে
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এরকম করে করে এরকম নিচে যে 6টা মেম্বার দেখতে পাচ্ছি আমরা, এই 6টা মেম্বার হচ্ছে বটম কর্ড মেম্বার। তারপর ভার্টিক্যালি যে মেম্বার গুলো আছে, এই ভার্টিক্যাল মেম্বার গুলোকে বলা হচ্ছে ভার্টিক্যাল কর্ড মেম্বার, এবং ইনক্লাইন এই কর্ড মেম্বার গুলাকে বলা হয় ইনক্লাইন কর্ড মেম্বার। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রাস টপ কর্ড মেম্বার, বটম কর্ড মেম্বার, ভার্টিক্যাল কর্ড মেম্বার এবং ইনক্লাইন, এই 4 ধরনের কর্ড মেম্বার নিয়ে গঠিত। তো আমাদের C314 এ টার্গেট থাকবে কিভাবে আমরা এই ট্রাসটা ডিজাইন করতে পারি সেটা শিখবো। এখন আমার কাছে যদি আমি বিল্ডিং কিভাবে বানাবো, একটা বিল্ডিং যখন আমরা বানাতে যাবো আমাদের কি জানা লাগবে? আমাদের জানা লাগবে যে আমার বিল্ডিং এ কত লোড আসতেছে সেই সব কিছু অ্যানালাইসিস করে বের করে নিয়ে, ওকে ফাইন, এই লোডটাকে মানে তোমার সাপোর্ট নিতে পারবে এরকম করে আমার বিমের হচ্ছে সেকশন কত হওয়া উচিত, কলামের সেকশন কত হওয়া উচিত, স্ল্যাবের থিকনেস কত হইতে হবে, বা কি ধরনের ফাউন্ডেশন ইউজ করতে হবে, এই জিনিসগুলো যখন আমরা একটা বিল্ডিং ডিজাইন, আমরা বিল্ডিংটা কনস্ট্রাক্ট করতে পারি। ট্রাসের ক্ষেত্রে ওরকম, ট্রাসে এই যে ডিফারেন্ট কাইন্ড অফ মেম্বার্স দিয়ে ট্রাসটা গঠিত, আমরা যদি আর হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে সম্পূর্ণ স্টিল স্ট্রাকচার পড়তেছি আমরা C314 এ, এই যে রুফ ট্রাসটা সেটা হচ্ছে স্টিল রুফ ট্রাস ডিজাইন শিখবো আমরা। তো আমি যদি এই রুফ ট্রাসটা বানানোর জন্য যে মেম্বার গুলা প্রয়োজন, সেই মেম্বার গুলা কত সেকশনে নিব এটা আমি জানি, তখন আমি কিন্তু জাস্ট কনস্ট্রাক্ট করে রুফ ট্রাসটা বানাই ফেলতে পারবো। তো আমাদের টার্গেট হচ্ছে ওই সেকশন পর্যন্ত যাওয়া, যে হ্যাঁ আমার এই রুফ ট্রাসটা বানানোর জন্য আমাকে বিভিন্ন মেম্বার কত সেকশনের ইউজ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, যেমন আরসিসির ক্ষেত্রে যখন আমরা বানাই, আরসিসির ক্ষেত্রে আমরা কি নরমালি ফর্মওয়ার্ক করার সময় কাঠের তক্তা দিয়ে দিয়ে হচ্ছিল ফ্রেমওয়ার্কটা করি, এবং হচ্ছে কত বড় বিল্ডিং বা লোড কত আসতেছে এরকম অনুযায়ী কিন্তু একটা আরসিসি বিল্ডিং এর তোমার বিম কলামের সেকশন থেকে আরেকটা আরসিসি বিল্ডিং এর কিন্তু বিম কলামের সেকশন বা স্ল্যাব থিকনেস ভ্যারি করে। কিন্তু স্টিলের ক্ষেত্রে কিছু বিল্ডিং সেকশন থাকে। ওকে, আরসিসির ক্ষেত্রে যত ইজিলি হচ্ছে ডিফারেন্ট সেকশনের বানানো যায় বিম কলাম, স্টিলের ক্ষেত্রে ওইটা একটু কম। স্টিলের ক্ষেত্রে কিছু বিল্ডিং সেকশনই বারবার মানে কিছু বিল্ডিং সেকশনই হচ্ছে বাজারে নরমালি ইউজ করা হয়। তো আমাদের এই কোর্সে আমরা যেটা করব যে সামহাও আমরা কিছু স্টেপ অ্যাপ্লাই করে ট্রাস্ট যেসব মেম্বার নিয়ে গঠিত সেই মেম্বার গুলাকে আমরা কিছু চার্ট দিয়ে বের করব। আচ্ছা, ব্যাপারটা যদি আমি একটু বিল্ডিং এর সাথে ম্যাচ করাই, বিল্ডিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা যখন একটা কোনো বিল্ডিং বানাতে যাই সেক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করি সেই বিল্ডিং এ কি কি ধরনের লোড আসতে পারে। ওকে, যখন আমি জানি যে ওকে ফাইন এই টাইপের লোড বিল্ডিং এ আসতে পারে, তো এই টাইপের লোড থেকে টোটাল ওই বিল্ডিং এ টোটাল লোড কত আসতেছে, ডেড লোড, লাইভ লোড অথবা আদার্স লোড কত আসতেছে, সেটা যখন আমি ক্যালকুলেশন করে বের করি তখন আমার ওই ক্যালকুলেশন করে বের করা পর্যন্ত মানে হচ্ছে তুমি লোড আসতেছে বিল্ডিং এ চিন্তা করতেছো, সামহাও ক্যালকুলেশন করে বের করে ওই বিল্ডিং এ টোটাল ডেড লোড, টোটাল লাইভ লোড অথবা টোটাল উইন্ড অথবা আর্থকোয়াক লোড কত আসলো, এই জিনিসটা যে বের করলাম এটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট। ওকে, গিভেন লোডের জন্য আসা রিয়াকশনটা কত সেটা বের করলাম। এবং ডিজাইন পার্ট হচ্ছে কি, যখন তুমি অলরেডি জানো যে বিল্ডিং এর মধ্যে লোডের কারণে এই রিয়াকশন আসতেছে, এখন এই রিয়াকশনটা বা এই লোডটাকে সাপোর্ট করার জন্য আমাকে কতটুকু সেকশন, আমাকে কত কলাম বিম সেকশন ইউজ করতে হবে, কত স্ল্যাব থিকনেস দিতে হবে যাতে এই লোডটাকে বিল্ডিংটা সাস্টেইন করতে পারে। ওকে, তো ওই পোর্শনটাই যে তোমার কাছে এখন লোড বা রিয়াকশন আছে, তুমি সেখান থেকে ডিজাইন করে কত বিম কলামের সেকশন বা কত তোমার হচ্ছে তুমি কতবারের রড ইউজ করবে, এই যে জিনিসগুলো আসলো এটা হচ্ছে ডিজাইন পার্ট। ওকে, অ্যানালাইসিস পার্ট হচ্ছে হলো তোমার গিভেন রিঅ্যাকশন থেকে তোমার গিভেন লোড থেকে যতটুকু রিঅ্যাকশন আসতেছে সেটা, এবং যখন তুমি রিঅ্যাকশন বা পরিমাণ লোড জানো তখন সেখান থেকে তোমার সেকশনের বিম কলাম ইউজ করতে হবে, স্ল্যাব ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডিজাইন পার্ট। এখানেও ট্রাসের ক্ষেত্রেও একইভাবে আমরা কাজটা করব। আমরা প্রথমে বুঝবো যে হচ্ছে ট্রাসে কি কি ধরনের লোড আসতে পারে, সেই লোডটা কিভাবে ট্রান্সফার হয়ে ট্রাস পর্যন্ত আসে, ফাইনালি ট্রাসের মধ্যে টোটাল কত লোড আসতেছে সেই লোডটা ক্যারি করার জন্য ট্রাসের ডিফারেন্ট মেম্বারের কত সেকশন ইউজ করতে হবে সেটা আমরা কিছু চার্ট থেকে বের করব। যখন আমি ট্রাস গুলা মেম্বারের সেকশন কত লাগবে
ওকে, যে লোডটা আসতেছে সেটাকে সাস্টেইন করানো একটা সেকশন মেম্বারের সেকশন কত লাগবে এটা আমি জেনে গেছি সে সাপোজ, তখন আমি কি করবো জাস্ট হচ্ছে এবার কনস্ট্রাক্ট করে দিব। ওকে, মানে বিলিংটা হচ্ছে ওয়েল্ডিং বা সামথিং, মানে আমি একটা মেম্বারের সাথে একটা মেম্বার কানেক্টেড করে ফাইনালি ট্রাস্টটা কনস্ট্রাক্ট করে ফেলবো। এটা হচ্ছে ডিজাইন পার্ট। ওকে, তো আমরা এতটুকু পর্যন্ত আসবো। আমরা বিলিং এর ক্ষেত্রে যেরকম জানি যে প্রথমে লোড হবে, সেখান থেকে সেকেন্ড বিমে যায়, সেখান থেকে প্রাইমারি বিম অথবা গার্ডারে আসে লোডটা, এরপরে কলামে আসে এবং ইভেন্চুয়ালি ফাউন্ডেশন হয়ে সয়েলে পৌঁছায়। এই যে লোড ট্রান্সফারটা আমরা এটা বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু জানি। এখন এই ট্রাসের ক্ষেত্রে কিভাবে আসতেছে সেটা আমরা জানবো, বা আমরা যেটা পড়বো সেটার অ্যারেঞ্জমেন্টটা কিরকম। আচ্ছা, বাম পাশের ছবিটা যদি দেখো, বাম পাশের ছবির মধ্যে একটা ট্রাসের ফ্রন্ট ভিউ দেখাচ্ছে। ওকে, এই ট্রাসের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে, যে এখানে টপ কর্ড, বটম কর্ড, ভার্টিক্যাল এবং ইনক্লাইন কর্ড, এই 4 ধরনের কর্ড মেম্বার দিয়ে এই ট্রাসটা গঠিত, এবং প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে পিন কানেক্টেড জয়েন্ট। ওকে, প্রত্যেকটা জয়েন্ট পিন কানেক্টেড জয়েন্ট। আচ্ছা, আমাকে বলো তো ট্রাসের ক্ষেত্রে এই যে আমি এখানে মাউস যেখানে দেখাচ্ছি এখানে কি লোড দেওয়া পসিবল? ট্রাসের ক্ষেত্রে কোন জায়গায় ম্যাম? যে এই পজিশনে জয়েন্টে না, এই পজিশনে ম্যাম দেখে মনে হচ্ছে পসিবল না, বাট রিজনটা পাচ্ছি না, কজ এখানে কোনো জয়েন্ট নাই যে আপনি এখানে ম্যাম কোনো লোড দিবেন, পিন কানেক্টেড জয়েন্ট। হ্যাঁ, সেটা পরবর্তীতে ট্রান্সফার করবে ম্যাম ওখানে যদি আপনি লোড দেন। লোড সবসময় হচ্ছে তোমার লোড সবসময় জয়েন্ট অ্যাপ্লাই হয়, ঠিক আছে, মেম্বারের উপরে কখনো ট্রাসে লোড অ্যাপ্লাই হয় না। ওকে, পিন কানেক্টেড ট্রাসে লোড সবসময় জয়েন্ট অ্যাপ্লাই হবে, কখনো মেম্বারের উপরে কোনো পজিশনে অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। ম্যাডাম মেম্বার তো মনে হয় শুধু টেনশন আর কম্প্রেশন নেয়, তাছাড়া তো লোড নেওয়ার কথা না। জয়েন্টের লোডটা জয়েন্ট টু জয়েন্ট আর কি লোড ট্রান্সফার হবে। এখন এই যে জয়েন্টের লোডগুলো অ্যাপ্লাই হচ্ছে তার কারণে মেম্বার হয় ইদার কম্প্রেশনে থাকতেছে, বুঝতে পারছি? মানে তোমার এই যে একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বার কানেক্ট হয়ে জয়েন্ট টু জয়েন্ট এভাবে যে কানেক্টেড হয়ে প্রত্যেকটা মেম্বার হচ্ছে, এই জয়েন্ট পয়েন্ট গুলোতে তুমি লোড অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তুমি মেম্বারের উপরে কোনো একটা পজিশনে লোড অ্যাপ্লাই করতে পারবে না। তুমি এই যে জয়েন্টে লোড অ্যাপ্লাই করবা, সেই অ্যাপ্লাই করা লোডের কারণেই ওই দেখবা যে যেটা বলছিলাম যে তোমরা শিখছিলা যে একটা ট্রাস অ্যানালাইসিস করে, মানে কোনো না কোনো জয়েন্ট পয়েন্টে হয়তো বা লোড আছে, আর এইখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। প্রথমে হয়তো বা তোমরা সাপোর্ট গুলা রিয়েকশন বের করছো, তারপর তোমাকে বলছে যে এই ট্রাস মেম্বারের মেম্বার ফোর্স কত বের করো, তখন তোমরা হয় বাইসেকশন মেথড অথবা সেকশন মেথড অথবা দোনোটা ইউজ করে তোমরা ওই গিভেন মেম্বারটার মেম্বার ফোর্স বের করছো। এটা কিন্তু ওই মেম্বারের মেম্বার ফোর্স আসছে কিভাবে, ওই মেম্বারের মেম্বার ফোর্স আসছে কিন্তু তোমার এদের কোনো না কোনো জয়েন্টে লোড অ্যাপ্লাই এর কারণে। ওকে, লোড কখনো পিন কানেক্টেড জয়েন্টে, সরি পিন কানেক্টেড ট্রাসে, পিন কানেক্টেড ট্রাস বলতে আমি বুঝাচ্ছি যে প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে পিন কানেক্টেড, ঠিক আছে। পিন কানেক্টেড ট্রাসে লোড সবসময় তোমার মেম্বারের উপরে কখনো অ্যাপ্লাই হবে না, হবে জয়েন্ট অ্যাপ্লাই, ঠিক আছে, সবসময় জয়েন্ট অ্যাপ্লাই হবে। এবং ওই জয়েন্ট অ্যাপ্লাই করা লোড তোমার হচ্ছে এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে ট্রান্সফার হবে, এই কারণে মেম্বার গুলা ইদার কম্প্রেশনে বা টেনশনে থাকবে, ঠিক আছে। তো আমাদের এখানের যে স্ট্রাকচারটা হবে, এই ট্রাস্ট হবে এরকম একটা কিছু, এবং এই ট্রাস্টটা হচ্ছে ব্রিক ওয়ালের, যে এখানে যে লাইনটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি, মনে করে এটা চিন্তা করো ব্রিক ওয়ালের উপরে হচ্ছে এই ট্রাস্টটা হচ্ছে অবস্থিত, ঠিক আছে। এই সেম স্ট্রাকচারটাই নির্দিষ্ট দূরত্ব পরপর, নির্দিষ্ট ডিস্টেন্স পরপর থাকবে। ওকে, এই যদি থ্রিটা দেখো, এই সেম ট্রাস্টটাই দেখো একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরত্বে এখানে আছে, আবার নির্দিষ্ট দূরত্বে এখানে আছে, এরকম করে নির্দিষ্ট দূরত্ব পরপর এই সেম ট্রাস্টটা হচ্ছিল একের পরে অবস্থিত থাকবে। আচ্ছা, তো এখন একটা ট্রাসের সাথে আরেকটা ট্রাস কানেক্টেড হওয়ার জন্য তো কোনো মেম্বার লাগবে। ওকে, একটা ট্রাসের সাথে আরেকটা ট্রাস কিভাবে কানেক্টেড হবে, এই দেখো এই পয়েন্টগুলো সবগুলো জয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট সবগুলো হচ্ছে টপ কোর জয়েন্ট। বোথ একটা ট্রাসের টপ কোর জয়েন্টের, একটা ট্রাসের টপ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আসলে এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, একটা ট্রাসের টপ কোর জয়েন্টে আরেকটা ট্রাসের টপ কোর পর্যন্ত একটা মেম্বার দিয়ে কানেক্টেড থাকে। একইভাবে পয়েন্টে ঠিক এক্স্যাক্টলি এর পিছনে যেই এরকম সিমিলার একটা ট্রাস আছে, সেই ট্রাস হচ্ছে কানেক্টেড। কিভাবে এই পয়েন্ট, মানে দ্যাট মিন্স এই পয়েন্টের সাথে এক্স্যাক্টলি এর পিছনে যে সিমিলার এই পয়েন্টটা আছে এই ট্রাসের, এটা একটা মেম্বার দ্বারা কানেক্টেড। এটা বোথ সাইডেই সেম অবস্থা।
দেখো এই যে ওকে, এই সেম স্ট্রাকচার, এই ট্রাসের সেম স্ট্রাকচারটা একটা নির্দিষ্ট ডিসটেন্স পর পর হচ্ছে স্থাপিত, এবং দেখো এই যে একটা মানে তোমার এক্স্যাক্টলি একটা ট্রাসের যেই পয়েন্ট আছে ঠিক তার পিছনেই সিমিলারলি ওই পয়েন্টটাতে আরেকটা মেম্বার দিয়ে হচ্ছে এরা কানেক্টেড। এভাবে ট্রাসগুলো একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট কানেক্টেড থাকে। এই যে মেম্বার ধারা হচ্ছে টপ কোর জয়েন্টের দুইটা ট্রাস কানেক্টেড থাকতেছে, এই মেম্বারটাকে বলা হয় পার্লিং। ঠিক আছে, যে একটা ট্রাসের টপ কোর জয়েন্ট থেকে একটা ট্রাসের টপ পর্যন্ত যে কানেক্টিং মেম্বারটা, এই কানেক্টিং মেম্বারটাকে বলা হয় পার্লিং। ওকে, এই পার্লিং করে হচ্ছে আমরা দুইটা ট্রাস জয়েন করব। এছাড়াও আমরা আরো একটা মেম্বার ইউজ করব, আরো এক টাইপের। তোমরা ব্রেসিং এর সাথে কি ব্রেসিং এর নাম শুনছো? ব্রেসিং ম্যাডাম ওই যে মাটি খননের সময় ওইখানে একটা ব্রেসিং আছে, ওইটা আর এটা কি এক? না না, তাইলে শুনি না। আচ্ছা, এইটা হচ্ছে স্টিল মেম্বার ইউজ করা হয় ডিফ্লেকশনটাকে রিডিউস করার জন্য। ওকে, স্টিল মেম্বার মানে আড়াআড়ি ভাবে যে টান দিলে এগুলো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করো, নামাজটা সরি আজানটা শেষ হোক, আমরা কন্টিনিউ করতেছি। ওকে, ওকে, এই দুইটা ট্রাস পার্লিং ছাড়াও আরো এক ধরনের মেম্বার দ্বারা কানেক্টেড থাকতেছে। যদি লক্ষ্য করি আমরা, এই ট্রাসে যে ঠিক আছে, এই টপ পয়েন্ট থেকে এর ইমিডিয়েট পরের ট্রাসের একেবারে মিডলের যে ভার্টিক্যাল মেম্বারটা, সেটার একেবারে মিড পয়েন্টটা, ওকে, বটমের মিড পয়েন্টটা, এইভাবে একটা মেম্বার কানেক্টেড। একইভাবে এই ট্রাসের মিড পয়েন্টের বটমের যে মিড পয়েন্ট, সেই পয়েন্টের সাথে আরেকটা ট্রাসের হচ্ছে টপের মিড পয়েন্ট কানেক্টেড। ওকে, এই যে দুইটা মেম্বার এরকম আড়াআড়ি ভাবে কানেক্টেড। ওকে, এই জিনিসটা হচ্ছে তোমার এই মেম্বারটা, এই ব্রেসিংটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল কর্ড ব্রেসিং। ঠিক আছে, এই ব্রেসিংটা হবে ভার্টিক্যাল কর্ড ব্রেসিং। আবার দেখো তোমার এই যে আমি যদি এই সাইডটা চিন্তা করি, এই সাইডের একেবারে টপ পয়েন্টটা না, টপ পয়েন্টটা বাদ দিয়ে জাস্ট এর পরে যে পয়েন্টটা, ওকে, টপ পয়েন্টটা বাদ দিয়ে এর ইমিডিয়েট পরে যেই টপ কোর জয়েন্টটা, ঠিক আছে, এই টপ কোর জয়েন্টের সাথে আরেকটা ট্রাসের একেবারে এই যে কর্নার পয়েন্ট একটা মেম্বার দিয়ে, এই ট্রাসের কর্নার পয়েন্টটা আরেকটা ট্রাসের জাস্ট টপ মোস্ট পয়েন্টের ইমিডিয়েট পরে যে পয়েন্টটা, ঠিক আছে, এখানে এই মেম্বার দিয়ে কানেক্টেড হচ্ছে। এইভাবে একটা মেম্বার গেছে, এইভাবে একটা মেম্বার গেছে, এই ব্রেসিংটা। হ্যাঁ বল। বলছি এটা কি ফিক্সড যে এই পয়েন্টটা ওই পয়েন্টের সাথে জয়েন্ট হবে, নাকি এটা আমাকে ডিজাইন বা অ্যানালাইজ করে বের করতে হবে? না মানে এই ট্রাসের ক্ষেত্রে এইভাবে হবে জিনিসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ হচ্ছে কি অলরেডি দেখো অলরেডি কিন্তু এই পয়েন্টের সাথে এই পয়েন্ট দিয়ে হচ্ছে একটা সাপোর্ট পাচ্ছেই। ঠিক আছে, সুতরাং এইটার সাথে আবার যে এখানে এটা কানেক্টেড হবে না। ওকে, এর মানে একেবারে টপের ইমিডিয়েট পরের পয়েন্টটার সাথে কানেক্টেড হবে। মেইনলি কাজটা হবে আমাকে সাপোর্ট দেওয়া, তাই তো? হ্যাঁ, সাপোর্ট দেয়, মানে ডিফ্লেকশনটা সে রিডিউস করে, ব্রেসিং এর ডিফ্লেকশনটা রিডিউস করে। ঠিক আছে, বাট ম্যাম একটা কোশ্চেন ছিল, কথা হচ্ছে যেটা ভার্টিক্যাল ব্রেসিং গেল, এটাও যেভাবে কানেক্ট করা আছে, টপ ব্রেসিংটাও সেম ভাবে কানেক্ট করা আছে, তাহলে নামটা আলাদা হইলো কেন? এক্স্যাক্টলি সেম ভাবে নাই কিন্তু। ওকে, তুমি যদি ম্যাম এটা ছিল স্ট্রেটলি, এটা একটু অ্যাঙ্গেল ব্রেসিংটা। ভার্টিক্যাল ব্রেসিং, যেটা ভার্টিক্যাল ব্রেসিংটা কিন্তু আসলে একটা ভার্টিক্যাল প্লেনে কানেক্টেড, ইজন্ট ইট? তুমি যদি यस ম্যাম। মনে করো ওকে, এই যে তুমি যদি যে 4 নাম্বার গ্রিড বরাবর একটা হচ্ছিল প্লেন চিন্তা করো, ঠিক আছে, এই প্লেন বরাবর কিন্তু হচ্ছে তোমার ভার্টিক্যাল যে ব্রেসিং সেটা কিন্তু কানেক্টেড। ওকে, আচ্ছা দেখো এটাতে এক সাইডে আঁকা আছে, এটাতে নাই। তুমি হচ্ছে দেখো এই যে পয়েন্টটা, ঠিক, এই পয়েন্টের সাথে হচ্ছে এই পয়েন্টটা কানেক্টেড। ঠিক আছে, আবার
এই যে এই পয়েন্টটা, ওকে, এই ট্রাসের এই পয়েন্টের সাথে হচ্ছে এই পয়েন্টটা কানেক্টেড। এই যে দুইটা মেম্বার কানেক্টেড হয়েছে, এরা কিন্তু আসলে কানেক্টেড হয়েছে এই বরাবর যেটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাডাম কালকে থেকে রাত জাগা আমাদের একটা অফিসিয়াল কাজ করার জন্য, পরে যে বিকালে একেবারে কখন তুমি আমি যদি মানে সোজা চোখ লেগে এই গেছে আমার সোজা এই বরাবর একটা ভার্টিক্যাল প্লেন চিন্তা করো, সে এটার কিন্তু জন্য ওই ভার্টিক্যাল প্লেন আচ্ছা, বরাবর It's okay, কানেক্টেড হয়েছে। ওকে, এই ছবিটা আরো বেশি তোমাদের ক্লিয়ার বুঝবা। ক্যাট তো এই এই বরাবর সেমিস্টারের তুমি যদি জন্য একটা অফ হয়ে ভার্টিক্যাল গেল, প্লেন এই চিন্তা করো, সেমিস্টারের হচ্ছে না, ঠিক আছে? আর হচ্ছে এই তোমাদের বরাবর কিন্তু সেই ভার্টিক্যাল প্লেন বরাবর হচ্ছে কিন্তু কানেক্টেড হয়েছে, কিন্তু টপ কোড যেটা সেটা কিন্তু হচ্ছে তুমি যদি একটা ছাউনি চিন্তা করো, মানে উপরের রুফ চিন্তা করো, ঢালু একটা স্লোপি রুফ চিন্তা জি করো, ম্যাম, একটা ক্লাস তাহলে হয়েছিল। এ কিন্তু তোমার রুফ বরাবর স্যার, প্যারালালি কানেক্টেড। দুটা কিন্তু প্লেন কিন্তু একই দিকে না, এটা ওই স্লোপি ম্যাম প্লেন ট্রাসের বরাবর একটা হচ্ছে এই সিম্পল দুটা মেম্বার একটা ম্যাথ কানেক্টেড থাকছে। দেখাইছিল, আর এই জাস্ট ভার্টিক্যাল এতটুকুই। কর্ড যেটা সেটা কিন্তু ট্রান্স এই বরাবর একটা, যদি করাইছিল, তুমি এই এগুলোই আর ডিরেকশন কি একটা ম্যাম। ভার্টিক্যাল প্লেন চিন্তা করো, ম্যাম সেই আপনি বরাবর প্রথম থেকে কানেক্টেড শুরু করান। থাকতেছে। ওকে, না, প্রথম আর জি ম্যাম, বলবো বুঝছি। স্যার কি বলছেন সেটা একটু জানার জন্য। আচ্ছা, তোমরা একেবারে শুরুর দিকে যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোর্স করছো, তখন ট্রাস কিভাবে অ্যানালাইসিস করা লাগে, জয়েন্ট এবং জয়েন্ট এবং সেকশন মেথডে, এই জিনিসটা শিখছিলা না? জি ম্যাম শিখছি। আচ্ছা, ওই অ্যানালাইসিসটা আমাদের এখানে যখন আমরা করতে যাব তখন দরকার হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি সবাইকে এখন দেখো যে মডুলে এলিভেশনটা ওপেন এনরোল করছি, হইছো, তোমরা আই থিংক মানে BLC এলিভেশন আর ওই প্ল্যান কোর্সে কি জিনিসটা তো এনরোল বুঝো হইছো? হোপফুলি। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, প্ল্যান হচ্ছে কি আমরা এখানে যারা প্রেজেন্ট আছে এমন কেউ আছে যে এখনো হওয়া নাই? একটা স্ট্রাকচার ম্যাম তাকাও, আমি তাহলে হই স্ট্রাকচারটা নাই। আচ্ছা, প্রবলেম কি, মানে তোমার হচ্ছে রাইট থাকতে পারে, লেফট এলিভেশন থাকতে পারে তোমার। ওই আমি এখন বাম পাশে যে পাসওয়ার্ড ছবিটা আর মানে বের করছি ইউজার সেটা নেমটা আসলে একটু আমি ভুলে যে গেছি এই তো, ওইটা খেয়াল করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এই বরাবর যদি তুমি মনে এবার করো হচ্ছে তোমাদের হলে এটা কিরকম হবে দেখতে সেটা বের করছি, বিএলসি ঠিক তে আছে? অ্যাকাউন্ট থাকাটা এই বরাবর দেখো তুমি ম্যান্ডেটরি, ঠিক আছে? ভার্টিক্যাল প্লেনে কিন্তু হচ্ছে এই দুইটা ভার্টিক্যাল কর্ড মেম্বার কানেক্টেড সমস্যা হয়েছে থাকতেছে। কি, মানে আর গ্রামে আসছি ইয়ার আর টপের কথা ল্যাপটপটা যেটা নিয়ে আসা হয় বলতেছো, না, টপ কিন্তু এটা হলো কানেক্টেড সবথেকে বড় থাকতেছে যে প্রবলেম এই হয়ে বরাবর গেছে। যে স্লো প্লেনের চালালে কিন্তু সে কানেক্টেড থাকতেছে, যেটা এই হচ্ছে কোর্সের তোমার জন্য যেটা তোমাদের ইয়ার কথা বলতেছো, কি বলে তোমরা টপ হচ্ছে কোড মেম্বার। মডুলে তো এনরোল টপ হইছো, কোড কি মেম্বারটাই আছে না আছে স্লোপ, এই দেখছিলা স্লোপি এই কোর্সের মধ্যে, কোর্স সারফেসটা বরাবর থাকতেছে এইভাবে কানেক্টেড টপ কোড মেম্বার। আর ম্যাম ভার্টিক্যাল ফয়সাল স্যার কোড যখন মেম্বারটা ক্লাস হচ্ছে নিছে, এই বরাবর যে ওই ভার্টিক্যাল ফার্স্টের দিন একবার প্লেনটা দেখছিলাম, সেই বরাবর হচ্ছে এরপরে আর কানেক্টেড দেখা হয় নাই, থাকতেছে। কারণ ম্যাম তোমরা বিএলসি কিন্তু অনেক স্লো, সেম ডিরেকশনে থাকতেছে হিউজ না, ঠিক পরিমাণ আছে? টাইম নেয় ম্যাম আবার এটা ওপেন হইতে, নিচের দিকে তোমার হচ্ছে মানে বিরক্ত লাগে এটা এরকম ওপেন হচ্ছে যে করতে গেলে। ম্যাম একটা কাজ করা যায় না, ব্রেসিং যে যাবে, হলো এই ব্রেসিংটা হচ্ছে বটম কর্ড ব্রেসিং। তো অ্যাকাউন্টে মূলত তিন ইয়ে প্রকার, থাকলাম, বাট ভার্টিক্যাল আপনি কর্ড সব ব্রেসিং, ম্যাটেরিয়ালস গুলো টপ কর্ড ক্লাসরুমে দিতেন। ব্রেসিং এবং বটম কর্ড ব্রেসিং। এই ম্যাটেরিয়ালস মানে ম্যাটেরিয়ালস দুই জায়গাতেই ডিফ্লেকশন কমানো ক্লাসরুমেও থাকবে, মানে হচ্ছে তো এখন আমরা একটু আগে দেখলাম যে ম্যান্ডেটরি করা এই হয়েছে, যে ট্রাসের তোমাদের সেম আলাদা কোনো জিনিসটাই প্যারালাল সেম প্ল্যাটফর্মে ট্রাসের অ্যারেঞ্জমেন্ট, যোগাযোগ করবে সেম না, এমন ধরনের না, ট্রাসের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে হলো তোমাদের একটা নির্দিষ্ট দূরত্ব পর পর যে হচ্ছে হলো যে মডুলে রিপিট করতেছে, এবং একটা ট্রাসের টপ কোড জয়েন্টের সাথে আরেকটা ট্রাসের টপ পরিচিতের সাথে এখানেও তোমাদের হচ্ছে ম্যাটেরিয়ালস দেয়া বা বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়া, এই জিনিসগুলো হচ্ছে তো দেয়া থাকবে। যদি at the same একটা time ট্রাসের সাথে messenger আরেকটা ট্রাসের মধ্যকার ডিসটেন্স অনেক বেশি হয়, ওকে, একটা ট্রাসের সাথে আরেকটা ট্রাসের মধ্যকার ডিসটেন্স যদি অনেক বেশি হয়, তাহলে বুঝি যে এখান যে একটা মেম্বার কানেক্টেড হয়ে একটা ট্রাসের টপ কোড জয়েন্ট পর্যন্ত যাচ্ছে, এই মেম্বারের লেন্থটা অনেক বড় হবে, মানে পার্লিনের লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তখন লেন্থ যত বাড়বে, পার্লিনেরও কিন্তু ডিফ্লেকশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এই ডিফ্লেকশনটা রিডিউস করার জন্য, পার্লিনের মিড পয়েন্ট দিয়ে হচ্ছে তোমার আরেকটা মেম্বার কানেক্টেড থাকে, স্যাগোর্ড না কি যেন নাম, না ম্যাম, মেবি। স্যাগ্রড। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা পার্লিন অবস্থিত, এই যে প্রত্যেকটা টপ কোড জয়েন্টের এক পয়েন্ট থেকে স্টার্ট হয়ে একেবারে সেম এই আরেকটা ট্রাসের এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে এই পার্লিন গুলো জয়েন্ট থাকতেছে। এই পজিশনে একটা পার্লিন আছে, এই পজিশনে আছে,
এই পজিশনে একটা পার্লিন আছে, এই পজিশনে একটা পার্লিন আছে। ওকে, এরকম এক সাইডে একটা পার্লিন আমরা দেখো এই ট্রাস্ট হচ্ছে একটা সিমেট্রিক ট্রাস্ট। ওকে, তো এই ট্রাস্টে এই পার্লিনের মিড পয়েন্ট থেকে একটা পার্লিনের মিড পয়েন্ট পর্যন্ত, আবার পার্লিনের মিড পয়েন্ট, পার্লিনের মিড পয়েন্ট দিয়ে আরেক ধরনের মেম্বার কানেক্টেড, যেটাকে বলা হয় স্যাগ রড। এই স্যাগ রডটা ইউজ করা হয় পার্লিনের ডিফ্লেকশনটাকে রিডিউস করার জন্য। তো আলটিমেটলি আমরা দেখতেছি এই অ্যারেঞ্জমেন্টে যে জিনিসটা হচ্ছে, একটা ট্রাস টপ কর্ড, বটম কর্ড, ভার্টিক্যাল কর্ড, ইনক্লাইন কর্ড, এরকম 4 ধরনের কর্ড মেম্বার নিয়ে গঠিত। আবার একটা ট্রাসের সাথে আরেকটা ট্রাস, ম্যাডাম আরেকটা জিনিস দেখলাম ওই যে বটম কর্ড টাই, ওইটা কি বুঝলাম না। না ওই বটম কর্ড ব্রেসিং ওইটা আসলে, ওকে, এটা বটম কর্ড ব্রেসিং। বটম কর্ড টাই যেটা বলতেছে এটা বটম কর্ড ব্রেসিং, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই ট্রাসে, মানে এই ট্রাসটা গঠিত হচ্ছে 4 ধরনের মেম্বার নিয়ে, টপ, বটম কর্ড, ভার্টিক্যাল কর্ড আর ইনক্লাইন কর্ড, এই 4 ধরনের কর্ড মেম্বার নিয়ে ট্রাসটা গঠিত হচ্ছে। আবার একটা ট্রাসের সাথে আরেকটা ট্রাস কানেক্টেড থাকতেছে একটা মেম্বার, যেটাকে আমরা বলতেছি পার্লিন। ওকে, এখানে পার্লিনটা আঁকা নাই, কিন্তু ড্র করা ওইটা নিচের বটম কর্ড জয়েন্ট থেকে আরেকটা বটম কর্ড জয়েন্ট আঁকা। তো একটা ট্রাসের টপ কর্ড হচ্ছে কানেক্টেড হচ্ছে পার্লিন দ্বারা, এবং পার্লিনের তোমার ডিফ্লেকশনটা রিডিউস করার জন্য পার্লিনের মিড পয়েন্ট দিয়ে আরেক ধরনের মেম্বার ইউজ করা হচ্ছে, যেটাকে বলতেছি স্যাগ রড। এছাড়া এই ট্রাসের টোটাল সিস্টেমটা ডিফ্লেকশনটাকে রিডিউস করার জন্য আমরা 3 ধরনের ব্রেসিং সিস্টেম ইউজ করতেছি। টপ কর্ড ব্রেসিং সিস্টেম ইউজ করতেছি, ভার্টিক্যাল কর্ড ব্রেসিং সিস্টেম ইউজ করতেছি, এবং এট দ্য সেম টাইম এই বরাবর হচ্ছে তোমার বটম কর্ড ব্রেসিং সিস্টেম ইউজ করতেছি। তো এই টোটাল হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা, এবং প্রত্যেকটা ট্রাসই হচ্ছে এক এক মানে 2টা ব্রিক ওয়ালের উপরে হচ্ছে অবস্থিত। এইভাবে করে এই সেম অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে মনে করো কন্টিনিউড করা। তো আমাদের যেমন বিল্ডিং এর ক্ষেত্রে ছাদ দরকার, তো এই ট্রাসেরও তো উপরে একটা রুফ দরকার না? এই সবগুলো অ্যারেঞ্জমেন্ট পরে ট্রাসের উপর যে শেডটা কাজ করে সেটা হচ্ছে সিজিআই শিট। ওকে, বাংলা আমরা ঢেউটিন যেটা বলি আর কি, হচ্ছে ছাউনি হিসেবে বা রুফ হিসেবে, এই ট্রাসের জন্য রুফ হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে সিজিআই শিট। ওকে, তো ফাইনালি এই ওভারঅলি সবকিছু দিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা ফুল কমপ্লিট হলো। ওকে, ট্রাসের তাহলে এত মেম্বার দিয়ে গঠিত ব্রেসিং সিস্টেম ইউজ করতেছি আমরা ডিফ্লেকশন রিডিউস করার জন্য, পার্লিন ধারা একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে ট্রাস, এবং স্যাগ রড হচ্ছে পার্লিনের ডিফ্লেকশনটা কমানোর জন্য ইউজ করতেছি। এই টোটাল অ্যারেঞ্জমেন্টের উপরে তোমার সিজিআই শিটটা হচ্ছে তোমার ছাউনি হিসেবে কাজ করতেছে, হচ্ছে টোটাল। তো আমরা এই অ্যারেঞ্জমেন্ট একটা ট্রাস হচ্ছে ডিজাইন করব। তো ডিজাইন করতে গেলে আমাদের কিছু ডেটা প্রয়োজন হবে। প্রথমত আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে যখন আমি ডিজাইন করাটা স্টার্ট, আগে আমি প্রথমে বলি ডিজাইন ডেটা থাকবে, আমি হচ্ছে এটা তোমাদেরকে দিব, রিপোর্টের ভাষাও কি হবে সেটাও পর্যন্ত বলা থাকবে। এই যে তোমাদের আমি দিয়ে দিব, এই ম্যানুয়ালের মধ্যে আমি তোমাদেরকে ক্লাসে যেভাবে ক্যালকুলেশন বুঝাই শিখাবো, যে হচ্ছে তুমি কিভাবে একটা ট্রাস ডিজাইন করতে পারো, তো এখানেও এই ম্যানুয়ালে সম্পূর্ণ একটা ট্রাস ডিজাইনের হচ্ছে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। ওকে, এক্সাম্পল তো মনে করো আমি তোমাদেরকে একটা ডেটা দিয়ে বুঝাচ্ছি, তোমরাও এখানে অলরেডি একটা ডেটা দিয়ে মানে এক্সাম্পলের মতো করে দেওয়া আছে, লাইক হচ্ছে ডেটা চেঞ্জ করে সিস্টেম সবকিছু বর্ণনা একই, খালি তোমার হচ্ছে ডেটা চেঞ্জ করে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো দোনো ঢালাম, এরপর যদি তোমরা ম্যানুয়ালটাও একটু মিলিয়ে দেখো, কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মানে একটা সুন্দরভাবে ফুল ট্রাসের ডিজাইনটা এখানে করে দেওয়া আছে। তো যেসব ডেটাগুলো লাগবে আমি ডেটাটা রেডি করে দিয়ে দিব। ডেটা হচ্ছে পার্সন টু পার্সন কিছু জায়গাতে ভ্যারি করবে। আচ্ছা, তোমাদের কয়জন হচ্ছে এটাতে রেজিস্ট্রেশন করছো? কি মনে হয় আমি 25 জন দেখছিলাম মনে হয় তোমাদের টোটাল রেজিস্টার্ড স্টুডেন্ট। যদি সবাই রেজিস্টার্ড হয় সেই ক্ষেত্রে 5 জন করে তোমরা একটা গ্রুপ করে ফেলবা, ঠিক আছে? মানে সিরিয়াল মেনটেন করা লাগবে না, তোমরা তোমাদের প্রিফারেন্স অনুযায়ী 5 জন করে গ্রুপ করে ফেলবা। গ্রুপের মেম্বারদের সেম ভ্যালু থাকবে, সেম ভ্যালু থাকবে। আবার এক গ্রুপ থেকে আরেক গ্রুপের হচ্ছে চেঞ্জ হবে, এক গ্রুপ থেকে আরেক গ্রুপে হচ্ছে ডেটা একটু চেঞ্জ হবে। কোন ডেটাতে চেঞ্জ হবে আমি ওরকম ভাবে লিখে দিয়ে দিব। তোমাদের হচ্ছে আমরা ফেস টু ফেস ক্লাস করতাম, তাহলে তোমাদের এই ল্যাব ডিজাইনটা হচ্ছে আমরা করাতাম। ডিজাইন প্যাড বলে হচ্ছে একটা, মানে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা ইউজ করি আর কি, আমরাও ইউজ করে আসছি এই
কিন্তু এখন তো তোমাদের ওরকম অবস্থা নেই। তো যেটা করবো তোমার করতে পারো, যে কোনো স্পিডে অ্যাভেলেবেল করে ল্যাব রিপোর্টটা যখন দিব তখন করবা, লিখে ছবি করে। আর যেহেতু তোমরা অলরেডি লাস্ট সেমিস্টারেরই হাফ থেকে হচ্ছে নেক্সটটার সাথে স্টার্ট হয়ে গেছো, তো তোমাদের মোরলেস পিডিএফ বানানো লাগবে, কারণ হচ্ছে ইমেজ দেখে টিচারদের জন্য স্ক্রিপ্ট চেক করা খুব টাফ হয়ে যায়। কারণ যখন 4-5টা ইমেজ থাকে প্রত্যেকজনের হচ্ছে একটু টাফ, এই কারণে মানে সব বলে একটা আছে স্ক্যানার, এই অ্যাপ দিয়ে খুব সুন্দরভাবে ইজিলি হচ্ছে পিডিএফ করা যায়। তো যদি কেউ না জেনে থাকো সেক্ষেত্রে হচ্ছে প্লে স্টোর থেকে ক্যান স্ক্যানার অ্যাপটা ওপেন করে একটু দেখে নিবা যেটা কিভাবে কাজ করতেছে। তো ল্যাব রিপোর্টের ক্ষেত্রে এরকম পিডিএফ বানায় হচ্ছিল আমরা সাবমিশনটা নিব, এবং এই ল্যাব রিপোর্টে বেসিক্যালি কিভাবে কি ল্যাঙ্গুয়েজ লিখবা, কিভাবে কি করবা সবকিছু ক্লাসে বলে দেওয়া টার্গেট হবে। তোমাকে যখন একটা গিভেন ডাটার জন্য হচ্ছে একটা ট্রাস্ট হবে, তো এই পুরো ডিজাইনটা কি আসলো, লোড আসতে পারে, সেই লোডটা কিভাবে একটা মেম্বার থেকে একটা মেম্বারে ট্রান্সফার পারে, এবং ইভেনচুয়ালি সেটা ট্রাসের জয়েন্টে পাস করানো যায়। ওকে, কিন্তু লোড কিন্তু ট্রাসের জয়েন্টে এসে হচ্ছে সাপোর্ট করবে। ওকে, মানে একটা আমাদের যেরকম বিল্ডিং এর ক্ষেত্রে কি হয়, ইভেনচুয়ালি কলামে আসে, কলাম থেকে ফুটিং এ যায়। ট্রাসের ক্ষেত্রেও হচ্ছে লোড প্রথমে একটা মেম্বার থেকে একটা মেম্বারে ট্রান্সফার হয়ে ইভেনচুয়ালি ট্রাসের জয়েন্টে চলে আসবে। ওকে, যখন ট্রাসের জয়েন্টে আমরা লোডটাকে নিয়ে আসবো পয়েন্ট লোড আকারে, তখনই কিন্তু আমি ট্রাসের মেম্বার ফোর্স বের করতে পারবো। যখন আমি ট্রাসের মেম্বারের ফোর্স দেবো তখন আমি বিভিন্ন সেকশন বিভিন্ন পার্ট ইউজ করবো, সেই জিনিসগুলো বের করতে পারবো। ওকে, মানে আমাদের টার্গেট হচ্ছে ট্রাস্ট যেসব মেম্বার নিয়ে গঠিত সেসব মেম্বার। যদি আমি জানি যে ওকে আমাকে এত সেকশনের টপ কোড ইউজ করতে হবে, এত সেকশনের বটম কোড ইউজ করতে পারবে, তো তখন কি করবো, আমার কাছে এখন সেকশন সব জানা, আমি এখন ট্রাস্টটা কনস্ট্রাক্ট করে ইউজ করতে পারবো। আমাদের টার্গেট ট্রাস্টের সেকশন বের করা। তো এর জন্য আমাদের বুঝতে হবে যে ট্রাসে কি কি ধরনের লোড আসতে পারে এবং এরপরে লোডটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। তোমাদের ডিজাইন ডেটা হিসেবে যে জিনিসগুলো দেয়া থাকবে, দেখো স্প্যান দিয়ে দেয়া আছে, তারপরে স্প্যান টু রাইজ রেশিও দিয়ে দেয়া আছে। আচ্ছা, এই দুইটা জিনিস কি, ট্রাসের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, ওকে, ট্রাসের এই পর্যন্ত এই ডিসটেন্সটাকে বলা হয় স্প্যান অফ দ্য ট্রাস। ওকে, স্প্যান অফ দ্য ট্রাস হচ্ছে এই ডিসটেন্সটা। তারপর ট্রাসের এই যে হাইটটা, পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্সটা ট্রাসের, এই জিনিসটা বলা হয় রাইজ অফ দ্য ট্রাস। ওকে, তোমাকে স্প্যান কত দেয়া থাকবে এবং স্প্যানের রেশিও বলে দেয়। রাইজ এবং স্প্যানের রেশিও কত জানো? রাইজ বের করতে পারবা? তোমাকে যদি বলে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 40, আর তোমাদেরকে বলে দিছে রাইজ বাই স্প্যান রেশিও হচ্ছে 1/4। হ্যাঁ, তোমাদের যদি বলে দেয় স্প্যান হচ্ছে 40 ফিট, তারপর তোমাদের বলা যে রাইজ অফ দ্য ট্রাস ডিভাইডেড বাই স্প্যান অফ দ্য ট্রাস ইকুয়াল টু 1/4। তাহলে এখান থেকে কি আমরা রাইজ বের করতে পারবো? পারবো ম্যাম। জি ম্যাম, বের করা যাবে। স্প্যানের জায়গায় কি 40 বসায় দিবা, তাহলে 40 ডিভাইডেড বাই 4, তাহলে আমার আসতেছে কত, 10 ফিট। ওকে, যখন তুমি আর এই দুটো ইনফরমেশন দেয়া আছে এবং সেখান থেকে ইভেন্চুয়ালি তুমি রাইজের ভ্যালু কত বের করে ফেললা। এখন আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে যে এই ট্রাসের ইনক্লাইনেশন, এই সারফেসের ইনক্লাইনেশনটা। ওকে, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা,
এটার ভ্যালুটা বের করতে হবে, স্লোপ অফ দ্য ট্রাস। এখন স্লোপ অফ দ্য ট্রাস বের করার জন্য কি লাগবে? আমরা জানি tan থিটা মানে হচ্ছে কি হাইট বাই বেস। আমি অলরেডি জানি এই হাইট অফ দ্য ট্রাস কত জানি, আমি এই ডিসটেন্সটা কত কি জানি। আমরা এটা সিমেট্রিক ট্রাস ডিজাইন করতেছি, এই এই ডিসটেন্সটা আমরা জানি কি? ম্যাডাম সিমেট্রিক ডিজাইন করলে তো 2 ভাগ করলে হয়ে যাচ্ছে। যেহেতু সিমেট্রিক ট্রাস, সুতরাং আমরা স্প্যান জানি, হ্যাঁ টোটাল স্প্যান জানি কত, তাহলে তার অর্ধেক হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স, সুতরাং 40 এর অর্ধেক 20। আচ্ছা, তো তাহলে আমরা রাইজও জানি কত, তার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেটাও কত জানি, স্প্যান অফ হাফ অফ স্প্যান অফ দ্য ট্রাস। সুতরাং যদি এই রাইজকে এই ডিসটেন্স দিয়ে ভাগ করি তাহলে আমরা tan থিটা পাবো, সেটা থেকে ইনভার্স করলে আমরা যাব। ওকে, যদি আমি একে থিটা বলি তো তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, tan থিটা ইকুয়াল টু রাইজের ভ্যালু আমরা পেলাম 10 এবং স্প্যান হচ্ছে 40 ছিল, 40 করলে যেহেতু হাফ অফ দ্য স্প্যান 20, তাহলে আমরা ইভেন্চুয়ালি থিটা ইকুয়াল টু পাচ্ছি tan ইনভার্স হাফ। ওকে, এটা ভ্যালু করে যত ভ্যালু আসবে সেটা হচ্ছে তোমার এই ট্রাসের স্লোপ থিটার ভ্যালু। এখন আমাকে দুইটা বলো, স্প্যান আর স্পেসিং এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্প্যান আর স্পেসিং। বাকিরা কি আসো না ঘুমায় গেছো? আচ্ছা, ভিডিও পরে দিয়ে দেওয়া হবে, দেখো, দেখার পর মানে প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, বাকিদের কোনো রেসপন্স নাই, আমি একটু র্যান্ডম পিক করি, কি বলো? আমি কোনো পড়ছি? ম্যাম নেট প্রবলেম করতেছে, কথা বোঝা যাচ্ছে না ভালো। ফুল কথা আসতেছে না, আচ্ছা, মাঝে মাঝে কাটা যাচ্ছে। সবার ক্ষেত্রে কি সেম হচ্ছে? আচ্ছা, 10 মিনিট হচ্ছে, আমার তো কথাগুলো কাটা কাটা আসতেছে, জি ম্যাম। আচ্ছা, সব শোনা যাচ্ছে না, এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, শুরু থেকে কি প্রবলেমটা হচ্ছে? না ম্যাম শুরু থেকে না, আমি মাঝখানে এখন থেকে ডিস্টার্ব হচ্ছে। এই তো মানে 5 এখন মিনিট ডিস্টার্ব বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। 10 মিনিটের মতো হলো। আগে এরকম ডিস্টার্ব দিচ্ছে, এখন একটু বেশি দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ফাস্ট কমপ্লিট করে দিই, ঠিক আছে, শেষ করে দিই। তো হচ্ছে যেটা বলতেছিলাম, তোমাদের ডিজাইনের জন্য তোমাদের কি কি ডাটা দেয়া থাকবে সেটা বলতেছিলাম, যে স্প্যান দিয়ে দেওয়া থাকবে ট্রাসের, স্প্যান টু রাইজের রেশিও কত দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা রাইজ বের করে ফেলতে পারবো, তারপর ট্রাস বের করব। তারপরে একটা ভ্যালু দিয়ে দেওয়া থাকবে বে ডিসটেন্স। বে ডিসটেন্স বলতে বোঝায় একটা ট্রাসের থেকে আরেকটা ট্রাসের মধ্যকার যে ডিসটেন্স, একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের মধ্যকার যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটাকে বলা হয় বে ডিসটেন্স, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলো তো, যে বে ডিসটেন্স আর ট্রাসের লেন্থ, সরি ট্রাসের না, পার্লিনের লেন্থ, এই দুইটা কি সমান? পার্লিনের লেন্থ এবং বে ডিসটেন্স বলতে আমরা বুঝালাম যে একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের মধ্যকার ডিসটেন্স। বে ডিসটেন্স আর পার্লিনের লেন্থ এই দুইটা কি আমরা সমান বলতে পারি? यस ম্যাম। ওকে, তাহলে বে ডিসটেন্স হচ্ছে তোমার একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের মধ্যকার যে ডিসটেন্স, সেটাকে বলতেছি আমরা বে ডিসটেন্স। আবার আমরা পার্লিনের ক্ষেত্রে পার্লিনের লেন্থ অথবা স্প্যান লেন্থ যদি বলি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্প্যান লেন্থ। তো আমরা দেখতেছি বে ডিসটেন্স আর পার্লিনের স্প্যান এক জিনিস। তোমাদের একটা প্রশ্ন করছিলাম যে স্প্যান এবং স্পেসিং এর মধ্যে পার্থক্য কি।
স্প্যান বলতে আসলে কোন একটা মেম্বারের ফুল লেন্থ বোঝায়, আর স্পেসিং বলতে বোঝায় কোন একটা মেম্বার তুমি কতটুকু ডিস্টেন্স পরে পরে রাখতেছো। ঠিক আছে, যদি মনে করো এখানে একটা হচ্ছে রড রাখা, এখানে একটা রড রাখা, এখানে একটা রড রাখা, ঠিক আছে, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স পর্যন্ত এই যে লেন্থটা, এই লেন্থটাকে যদি সে সাপোজ আমরা মনে করো ধরলাম 10 ফিট, আবার এই দুইটা ডিস্টেন্সের জন্য লিখলাম, এই ডিস্টেন্সটাকে মনে করো কথা এভাবে লিখলাম 2 at the rate of 3 feet equal to 6 feet। এখানে বোঝাচ্ছে যে এই যে দুইটা স্পেসিং, দুইটা গ্যাপ, এবং প্রত্যেকটা গ্যাপের হাইট হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার 3 ফিট, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 3 ফিট। ঠিক আছে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই রডের টোটাল যে এগুলো লেন্থটা, হলো স্পেসিং, এই লেন্থটা হচ্ছে স্প্যান। স্প্যানটা। হ্যাঁ, আর হচ্ছে যে এই মেম্বারটা সিমিলারই একটা জি ম্যাম। মানে সিমিলার টাইপ অফ মেম্বার একটা নির্দিষ্ট ডিসটেন্স পরে পরে আমরা প্লেস করতেছি, এই ডিসটেন্সটা হচ্ছে স্পেসিং। ওকে, কতটুকু দূরত্ব পর পর তুমি প্লেস করতেছো সেটা হচ্ছে স্পেসিং, আর ওই মেম্বারের নিজের যে টোটাল লেন্থটা সেটা হচ্ছে স্প্যান লেন্থ। ঠিক আছে, আচ্ছা, তো ট্রাসের ক্ষেত্রে এই টার্মগুলো একটু ক্লিয়ার হবা, যে ট্রাসের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এই point, কি ম্যাম, দেখো ট্রাসের ক্ষেত্রে এটা হলো ট্রাস টু ট্রাসের মধ্যবর্তী ডিসটেন্স না ট্রাস ডিসটেন্স, এই যে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মানে একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের মধ্যকার ডিসটেন্স হচ্ছে বে ডিসটেন্স। ঠিক আছে, আর ট্রাসের স্প্যান, দেখো ট্রাসের স্প্যান হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে স্প্যান অফ দ্য ট্রাস। আবার একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের মধ্যকার যে ডিসটেন্স সেটাকে আমরা বে ডিসটেন্স বলতে পারি, এবং এট দ্য সেম টাইম দেখো সেটাকে কিন্তু আমরা স্পেসিং অফ দ্য ট্রাসও বলতে পারি। ট্রাস এতটুকু ডিসটেন্স পর পর এক একটা করে ট্রাস প্লেস করা হচ্ছে। ওকে, এইখান থেকে এখান পর্যন্ত এতটুকু ডিসটেন্স পর পর করে কিন্তু একটা করে করে ট্রাস প্লেস করা হচ্ছে, সুতরাং আমরা এই ডিসটেন্সটাকে কিন্তু স্পেসিং অফ দ্য ট্রাস অথবা বে ডিসটেন্স বলতে পারি। আর ট্রাসের এই পয়েন্ট থেকে ওই আরেকটা পয়েন্ট পর্যন্ত মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্সটা সেটাকে আমরা বলতেছি স্প্যান অফ দ্য ট্রাস। তারপরে আসো পার্লিনের ক্ষেত্রে, পার্লিন আমরা কি করতেছি প্রত্যেকটা টপ কোর জয়েন্টে একটা টপ জয়েন্টের সাথে একটা ট্রাসের টপ কোর জয়েন্ট পর্যন্ত কানেক্টেড করে দিচ্ছি। তাহলে এই যে হচ্ছে পার্লিনের স্প্যান লেন্থ, আর পার্লিনটা কি একটা নির্দিষ্ট ডিসটেন্স পরপর বসানো হচ্ছে না, এই এই ডিরেকশন বরাবর একটা বসানো হয়েছে, এই ডিরেকশন বরাবর এইভাবে করে করে এই সাইডে এই ডিরেকশন বরাবর বসানো হলো, একইভাবে এই সাইডেও কিন্তু এই ডিরেকশন বরাবর এই ডিরেকশন এরকম ভাবে টপ কোর জয়েন্ট ডিরেকশন বরাবর ট্রাসগুলো বসানো হচ্ছে, যে নির্দিষ্ট দূরত্ব পরপর হচ্ছে পার্লিনটাকে বসানো হচ্ছে। সুতরাং আমরা কিন্তু এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটাকে স্পেসিং অফ দ্য পার্লিন বলতে পারি। ওকে, মানে হচ্ছে আমি যদি এই সাইড এই যে সাইডের ইয়াটা আঁকি, ওকে, এই সাইডের ফেসটা যদি মনে করো তোমার এটা হচ্ছে তোমার ফ্রন্ট থেকে তুমি ট্রাসটা দেখ, ওকে, আচ্ছা এখানে আঁকি, মনে করো এটা সেই যে সাইড ভিউ থেকে এটা হচ্ছে হলো তোমার ট্রাসের এই যে স্লোপি পার্টটা। তো এইখানে দেখো তোমার এই যে এই পজিশন একেবারে এই কর্নারে মানে এই জয়েন্টের সাথে এই জয়েন্ট পর্যন্ত টপ কোর জয়েন্ট পর্যন্ত হচ্ছে একটা পার্লিন হচ্ছে কানেক্টেড। তারপর মনে করো যদি এখানে একটা টপ কোর জয়েন্ট থাকে, এই দুইটা টপ কোর জয়েন্টে আরেকটা পার্লিন, এভাবে যদি আরেকটা টপ কোর জয়েন্ট এখানে আর আরেকটা ট্রাসের টপ কোর জয়েন্ট এখানে থাকে, এইখানে একটা পার্লিন, তারপরে এই পয়েন্টে কানেক্টেড। ঠিক আছে, এই যে লেন্থটা পার্লিনের এখান থেকে এতটুকু পর্যন্ত যে লেন্থটা সেটাকে আমরা বলতেছি স্প্যান অফ দ্য পার্লিন। আবার পার্লিনকে এখান থেকে এখানে এই এতটুকু ডিসটেন্স পর পর হচ্ছে কি পার্লিনটাকে আমরা প্লেস করতেছি। ঠিক আছে, এই বলা হচ্ছে স্পেসিং অফ দ্য পার্লিন। তাহলে দেখো হ্যাঁ স্পেসিং, তাহলে দেখো এখানে ট্রাসের স্প্যান এবং স্পেসিং আছে, আবার তোমার হচ্ছে পার্লিনের স্পেসিং আর স্প্যান আছে। ওকে, দেখো ট্রাসের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত যে ডিসটেন্সটা সেটাকে আমরা বলতেছি স্প্যান অফ দ্য ট্রাস। ওকে, স্প্যান অফ দ্য ট্রাস। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সেটাকে বলতে ডিসটেন্স
ওকে, বেস ডিসটেন্স। এট দ্য সেম টাইম আবার আমরা এটাকে বলতেছি যে স্পেসিং অফ দ্য ট্রাস, এডিসি বলতে পারো, আবার স্পেসিং অফ দ্য ট্রাস বলতে পারো। কি কারণে? এই ডিসটেন্স পরপর কিন্তু একটা একটা করে হচ্ছে আমরা ট্রাস প্লেস করতেছি। এটা গেল ট্রাসের ক্ষেত্রে স্প্যান আর স্পেসিং এর ব্যাপার। এবার আসি পার্লিনের ক্ষেত্রে। পার্লিনের ক্ষেত্রে এই লেনটা হচ্ছে পার্লিনের স্প্যান লেন্থ, আর নির্দিষ্ট ডিসটেন্স পরপর দেখো এক একটা করে টপ কোয়ার্ড জয়েন্টে বসানো হচ্ছে। এই ডিসটেন্সটা হচ্ছে স্পেসিং অফ দ্য পার্লিন। ওকে, তো স্প্যান হচ্ছে টোটাল লেন্থ আর স্পেসিং হচ্ছে কতটুকু ডিসটেন্স পরপর হচ্ছে বসাচ্ছি। তো এই ইনফরমেশন গুলা বে ডিসটেন্স ইনফরমেশন দিয়ে দেওয়া থাকবে। তারপর তোমরা কোন লোকেশনে হচ্ছে ইয়াটা বানাচ্ছ, ট্রাস্টটা বানাচ্ছ, সেই লোকেশনটা দিয়ে দেওয়া থাকবে। সেই লোকেশনটা দেওয়া থাকলে তোমাদের কি C313 এবার আছে মনে হয়। যদি C313 এখানে থাকে, তোমরা হচ্ছে উইল লোড ক্যালকুলেশনের হচ্ছে একটা উইল লোড এবং আর্টওয়ার্ক লোড ক্যালকুলেশন পড়বা। ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে তোমার দিয়ে দেওয়া আছে যে বাংলাদেশের ডিফারেন্ট লোকেশনের জন্য বেসিক উইন্ড স্পিড কত। যেমন দেখো এই চারটে এরকম একটা চার। যেমন যদি আমি বলি চিটাগাং এর জন্য বেসিক উইন্ড স্পিডটা হচ্ছে 260 কিলোমিটার পার আওয়ার। এরকম বাংলাদেশের বিভিন্ন লোকেশনের উইন্ড স্পিড কত সেটা দিয়ে দেওয়া আছে। তো তোমাদের কাজ যেখানে লোকেশনটা হবে সেই লোকেশনের বেসিক উইন্ড স্পিড কত হবে সেটা তোমরা এই চার্ট থেকে বের করবা। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেওয়া আছে যে এক্সপোজার ক্যাটাগরি বলে আরেকটা জিনিস দিয়ে দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের সব জায়গা তো সমান পরিমাণ জনবহুল না, আর সব জায়গারই টেরেইনের কন্ডিশন, আশপাশে যে মানে তোমার হচ্ছে ভূখণ্ডের কন্ডিশন সেটাও সেম না। যেমন বাংলাদেশের ঢাকা থেকে খুব হাইলি পপুলেটেড জায়গা, তারপর একটু সেখান থেকে একটু কম আরবান জায়গাতে যদি যাও সেখানে একটু তোমার লেস জায়গা। আবার একটা সাইড আছে কি পুরো কোস্টাল সাইড, সেটা পুরো সমুদ্রের নিকটবর্তী, সেই জায়গাতে তোমার এরকম ঘনবসতি বিল্ডিং টিল্ডিং অলমোস্ট টোটালি নাই। তো এরকম তোমার উপর ডিপেন্ড করে বাংলাদেশের টোটাল ম্যাপটাকে 3টা এক্সপোজার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বিএনবিসি 1993 অনুযায়ী। ঠিক আছে, নতুন করে আবার একটু চেঞ্জ আসছে। তো সেই অনুযায়ী এক্সপোজারকে এক্সপোজার এ, এক্সপোজার বি এবং এক্সপোজার সি 3টা ক্যাটাগরিতে 3টা এক্সপোজার কন্ডিশনে ভাগ করা হয়েছে, যার মধ্যে এক্সপোজার এ এবং সাবারবান এরিয়াস, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, উডেড এরিয়াস, এরকম মানে বলা যে অ্যাকচুয়ালি কোন এরিয়াগুলোকে আমরা এক্সপোজার এ ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি। এক্সপোজার বি যেটা, এক্সপোজার হচ্ছে বিতে হচ্ছে কি একটু স্ক্যাটার্ড অবস্ট্রাকশন থাকে। আমাদের যেমন ঢাকার কথা যদি চিন্তা করি, একেবারে ঘনবসতি একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং একেবারে লাগানো, এরকম করে ঘনবসতি আরবান এরিয়াটা। আর এক্সপোজার বিতে এই ধরনের বিল্ডিং আছে ঘন না, একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর দূরে দূরে করে আছে, অবস্ট্রাকশনটা কম, সেটা হচ্ছে এক্সপোজার বি। আর এক্সপোজার সি এর ক্ষেত্রে দেখো ফ্ল্যাট এন্ড আনঅবস্ট্রাক্টেড টেরেন কোস্টাল এরিয়া সাইডে যেটা, সেটা হচ্ছে এক্সপোজার সি। তো আমরা হচ্ছে এখানে মানে কোন এক্সপোজার ক্যাটাগরিতে ট্রাস ডিজাইন করতেছি সেটা বলে দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, এক্সপোজারটা একটু ম্যাটার করে, কারণ তুমি যখন ডিফারেন্ট হচ্ছে হলো কনস্ট্যান্টের রেশিও, সরি ডিফারেন্ট টাইপ অফ কনস্ট্যান্টের ভ্যালু বের করতে যাবা, তখন তোমার এক এক এক্সপোজার অনুযায়ী কিন্তু এক একটা কোফিশিয়েন্টের ভ্যালু আলাদা হবে। মনে করো তোমার কোনো একটা কারণে ডিজাইনের পারপাসে তুমি হয়তো বা বেস থেকে তোমার ট্রাসটা কতটুকু ডিস্টেন্সে আছে, এই জিনিসটার জন্য তোমাকে কোনো একটা কোফিশিয়েন্টের ভ্যালু বের করতে হবে। ওকে, যদি আমি বলি যে গ্রাউন্ড থেকে 15 মিটার উচ্চতার কোন একটা পজিশনের জন্য তোমাকে সিজেড একটা কোফিশিয়েন্টের ভ্যালু বের করতে হবে। তো এখন তখন তোমাকে জানতে হবে যে তুমি যে ট্রাসটা বানাচ্ছ সেটা তুমি কোন এক্সপোজার ক্যাটাগরিতে বানাচ্ছ, এতে, বিতে না সিতে, সেটা অনুযায়ী কিন্তু তোমার সিজেড এর ভ্যালু হবে। ওকে, এখানে এক্সপোজার ক্যাটাগরি কোন লোকেশনে এই জিনিসগুলো জানাতে হবে। এগুলা জানলে আমরা ওই লোকেশনের জন্য বেসিক উইন্ড স্পিড কত আসবে এবং কোন এক্সপোজার ক্যাটাগরিতে আমরা করতেছি সেই জিনিসগুলো জানতে পারবো। ওকে, আচ্ছা, তো এই ডিজাইন ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া থাকবে, কি ডিজাইন ইনফরমেশন দেওয়া থাকবে আমি ওগুলো রেডি করে তোমাদের দিব। আর হচ্ছে তোমার ট্রাসটা যে ব্রিক ওয়ালের উপরে সিচুয়েটেড সেই ব্রিক ওয়ালের হাইটটা কত। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ডিজাইন ডাটা। এবং আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের প্রথম ডিজাইনটা স্টার্ট করব। তো প্রথমে কাজ যেটা হবে, জাস্ট হচ্ছে নেক্সট ক্লাসের শুরু আগে আমি তোমাদের যখন ডাটা দিয়ে দিব, ডিজাইন ডাটা দিয়ে দিব, তোমাদের
এই যে আমি ম্যানুয়ালটা দিয়ে দিব, ম্যানুয়ালে জাস্ট যেভাবে আছে ওরকম অনুযায়ী তোমার ডাটা অনুযায়ী তোমার দুইটা গ্রাফ প্লট মানে দুইটা ফিগার প্লট করতে হবে। প্রথম যে ছবিটা হবে, প্রথম ছবিটার মধ্যে তোমার ট্রাস্ট এরকম ভাবে ড্র করবা, ব্রিক যেভাবে মানে এক্স্যাক্টলি ছবি যেভাবে আছে সেভাবে করবা, কিন্তু তোমার ডেটাটাতে পার্থক্য আসবে। তোমাকে তোমার যে অনুযায়ী তুমি স্প্যানটা লিখবা, তারপর ব্রিক হাইটের ব্রিক ওয়ালের হাইট কত সেটা লিখবা, তারপরে এই ইনফরমেশন গুলা লিখবে। এখন কথা হচ্ছে ইনফরমেশন গুলো কিভাবে লিখবা। আচ্ছা, আমি যদি ট্রাস্টে এই ট্রাস্টে দেখো বটমে 6টা কিন্তু কর্ড আছে, এবং যেহেতু সিমেট্রিক ট্রাস্ট, ওকে, এখানে প্রত্যেকটা মেম্বারেরই হচ্ছে বটম কর্ড মেম্বারের হচ্ছে লেন্থ সমান। তুমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্প্যান কত জানো, ওকে, তুমি যদি স্প্যান অফ দ্য ট্রাস্ট জানো এবং তুমি এখানে দেখতে পাচ্ছ যে 6টা মেম্বার আছে, তাহলে তুমি টোটাল স্প্যানকে যদি 6 দিয়ে ভাগ করো, প্রত্যেকটা ভাগের বা প্রত্যেকটা বটম কর্ডের লেন্থ কত তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তুমি এখানে টোটাল স্প্যান মনে করো 40, তোমার আছে 6টা বটম কর্ড মেম্বার, তাহলে 40/6 করলে তুমি পার বটম কর্ডের তোমার লেন্থ কত পেয়ে যাবা। সেই জিনিসটাকে হচ্ছে এখানে হচ্ছে 6টা বে আছে আর কি, 6টা লেন্থ আছে, 6টা সেগমেন্ট আছে, 6 ফিট, মানে প্রত্যেক 6টা যে তোমার সেগমেন্ট আছে প্রত্যেকটা সেগমেন্টের লেন্থ হচ্ছে এত। তো এই টোটাল সাম করলে সেটা হবে তোমার স্প্যান অফ দ্য ট্রাসের সমান হবে। এভাবে হচ্ছে এই পজিশনটা লিখবা। তারপর তুমি কিন্তু এই লেন্থটা কত সেটা জানো, হাফ অফ দ্য স্প্যান হবে। আবার এই পজিশনটা কত সেটাও জানো, রাইজ, ওকে। তাহলে তুমি পিথাগোরাসের সূত্র থেকে এই লেন্থটা কত সেটা বের করতে পারবা। পিথাগোরাসের সূত্র থেকে যখন তুমি এই লেন্থটা বের করতে পারবা, তখন এই লেন্থ এবং এই দেখো 3টা টপ কোড মেম্বার হচ্ছে এখানে আছে, এবং এই ক্ষেত্রেও 3টা টপ কোড মেম্বারের লেন্থ সেম হবে, যেহেতু আমরা সবগুলোই সিমেট্রিক ডিজাইন করতেছি, মানে সিমেট্রিক ট্রাস ডিজাইন করতেছি। তাহলে তুমি যখন রাইস অফ দ্য ট্রাস জানো এবং এই লেন্থটা কত সেটা জানো, সেখান থেকে তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই লেন্থটা কত বের করতে পারবা। তখন এইখানে যত লেন্থ বের হবে সেই লেন্থকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে প্রত্যেকটা টপ কোড মেম্বারের লেন্থ কত সেটা পাবা। সেটা এখানে লেখছে যে 3, মানে 3টা সেগমেন্ট আছে, @ প্রত্যেকটা লেন্থ হচ্ছে প্রত্যেকটা length, তাহলে টোটাল আসে হচ্ছে 22 সামথিং। এভাবে এই ডাটাটা লিখবা। আবার যেহেতু যেহেতু ট্রাসটা সিমেট্রিক ট্রাস, এই কারণে যে জিনিসটা হয় যে তোমার এই ভার্টিক্যাল কর্ডের লেন্থ যত, তার 2 টাইমস হচ্ছে এই ভার্টিক্যাল কর্ডের লেন্থ, আবার এই ভার্টিক্যাল কর্ডের লেন্থ হচ্ছে এই লেন্থের 3 টাইমস হয়, ওকে। যেহেতু সিমেট্রিক সেই কারণে, সিমেট্রিকের কারণে যদি ম্যাথমেটিক্যালি হিসাবও করে বের করে দেখবা যে এই লেন্থটা হচ্ছে এই ছোট লেন্থটার 2 টাইমস, আবার এই লেন্থটা হচ্ছে এই ছোট 3 টাইমস, ওকে। মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই পজিশনে বলতে পারো যে এই পজিশনে হচ্ছে এই লেন্থটা সমান 2 ভাগে ভাগ হয়েছে, আবার হচ্ছে এই পজিশন চিন্তা করলে তিনটা আর কি, তিনটা লেন্থে ভাগ হয়েছে। তাহলে তুমি যে টোটাল রাইস অফ দ্য ট্রাস আছে, এই টোটাল রাইস অফ দ্য ট্রাসকে যদি 3 দিয়ে ভাগ করো, তুমি কিন্তু এই লেন্থ কত যাচ্ছে, ওকে, পার লেন্থ কত, এই লেন্থের 2 টাইমস হচ্ছে এই লেন্থটা, আবার এই লেন্থের 3 টাইমস হচ্ছে এই লেন্থটা। তাহলে রাইসকে 3 দিয়ে ভাগ করলেই তুমি কিন্তু এই যে এখানে যেভাবে লেখা আছে 3 @ ইকুয়াল টু রাইস অফ দ্য ট্রাস, ওইভাবে লিখতে পারো। তো এইভাবে করে একটা ফিগার ড্র করবা, এবং এই ফিগারটাকে হচ্ছে আমাদের তো মেইনলি কাজ হচ্ছে এইখানে, ঠিক আছে, এই ট্রাসে, এই কারণে এটাকে আবার বড় করে আরেকবার ড্র করছে। এখানে যে সাপোর্টটা, এই সাপোর্টটা হচ্ছে এখানে ড্র করছে, করে এই পয়েন্টগুলোর নাম দিছে L0, L1, L2 আপ টু L6, আর এই আপার পয়েন্টগুলোর নাম দিছে U1, U2, U3 আপ টু U5, ওকে। তারপরে এখানে যে ডাটাগুলা লিখছিল এই ফরম্যাটে, সেই ডাটাটাই এখানে আরেকবার লিখছে। তো তোমাদের নেক্সট ক্লাসে যেটা কাজ হবে যে এই ফিগারটা ড্র করা, তারপর এই ফিগারটা ড্র করা, এবং এরপরে হচ্ছে তুমি তোমার নিজের যে ডিজাইন ডাটা, ঠিক আছে, তোমার নিজের যে ডিজাইন ডাটা এই এতটুকু পোর্শনটা লেখা। তাহলে 2টা ছবি ড্র করা, অথবা তুমি ডিজাইন ডাটা আগেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমার ডিজাইন ডাটাটা লিখবা, লেখার পরে সেই অনুযায়ী তুমি তোমার ক্যালকুলেশন অনুযায়ী ভ্যালুগুলো কত আসে সেগুলা হচ্ছে ড্র করে এখানে ছবি প্রেজেন্ট করবা। ম্যাম আমার ডিজাইন ডাটা মানে এটা বুঝলাম না, মানে ডিজাইন মানে দেওয়া আছে সেটাই না? মানে আমি তোমাদেরকে যেটা দিয়ে দিব, ওকে, পার্সন টু পার্সন ভ্যারি আচ্ছা করবে, আচ্ছা আচ্ছা কিছু ডাটাতে চেঞ্জ আচ্ছা করে আচ্ছা দেব। আচ্ছা, জি তো ওই ম্যাম, এটা কি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? হ্যাঁ, আমি তোমাদের জানাই দিব, তখন জানাই দেব। ওকে ম্যাম।
তবে শুনো, আচ্ছা, কারো এতটুকুতে প্রশ্ন আছে? না থাকলে আমি রেকর্ড অফ করে দেই, এমনি ইয়ার সাইজ বড় হয়েছে আর ম্যাডাম কি। মাঝখানে ঠিক আছে? 10-15 মিনিট শুনতে পারি হ্যাঁ না, ওটা পরে শুনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম ওকে, একটা কোশ্চেন ম্যাম, বলো। ওয়ালের যে হাইটটা ওই ফিল করে দিবেন নাকি ওয়ালের হাইটটা আমরা নিজেরা ধরে নেব? হ্যাঁ, তোমাদের আমি সব ডেটা দিয়ে দিব, মানে হবে কি, ডেটা আমি সব দিয়ে দিব, বাট গ্রুপ টু গ্রুপ ভ্যারি করবে। কোন হচ্ছে হয়তো বা মানে আমি কোন জায়গায় স্টুডেন্ট আইডির কিছু দিয়ে দিলাম, মানে কোন একটা জায়গায় ডেটা না দিয়ে স্টুডেন্ট আইডি রিলেটেড কিছু দিয়ে দিলাম, তখন ভ্যারি যাবে, বুঝছো? এই ব্যাপারটা একটা জিনিস। গ্রুপ ভ্যারি ম্যাম করবেন এটা গ্রুপ না হয়ে ইন্ডিভিজুয়াল হলে ভালো হয় মনে হয়। ল্যাব রিপোর্ট, জি ম্যাম, গ্রুপ হলে দেখা যাবে একজন দুজনের উপর লোড পড়বে, বাকিরা কেউ ম্যাম কাজ ল্যাব করবে না। গুলো আর গ্রুপ ইন্ডিভিজুয়াল গুলো হলে হলে সবার বেটার। ভালো হবে। আচ্ছা আচ্ছা, ম্যাম তোমার যদি গ্রুপে সবাই কাজ করে না। ভালো হবে ম্যাম, গ্রুপ করলে ভালো হবে ম্যাম, তাহলে আমরা মনে করেন সাহায্য পাবো। আচ্ছা শুনো, এখানে ল্যাব শোনো, সারা জীবন প্রেজেন্টেশনের একটা গ্রুপ আছে, আমি ওই বলি, গ্রুপে করলে ভালো শোনো, হয়। তোমাদের এই ল্যাবটার জন্য তুমি গ্রুপ করো বা ইন্ডিভিজুয়াল করো, তেমন একটা পার্থক্য হবে না। কি কারণে হবে না, শোনো, যদি ইন্ডিভিজুয়াল, তুমি যদি ইন্ডিভিজুয়াল হয়ে গেলে আল্লাহ আমি কিছু পারবো না, এরকম প্যানিক করার কোনো রিজন নাই, কারণ আলটিমেটলি সব গ্রুপেই কিন্তু সেম টাইপের ক্যালকুলেশন হবে, ঠিক আছে? খালি ডেটাটা চেঞ্জ হচ্ছে, আর কিছু না। বরং তুমি যদি বুঝো জিনিসটা, তখন তুমি তোমার ডেটা অনুযায়ী কাজ করতে পারবা। আমি তো বলতেছি তোমাদের আমি এখানে ক্লাসে বুঝাবো, এট দ্য সেম টাইম সাপোর্টিং হেল্প হিসেবে এই ম্যানুয়ালে খুব সুন্দরভাবে, এই যে দেখো, এই গিভেন ডাটার রেসপেক্টে হচ্ছে এখানে নিচে হচ্ছে পুরো একটা ক্লাস হচ্ছে, মানে পুরো একটা ক্লাস ডিজাইন করে দেওয়া আছে। সুতরাং তোমার সাপোর্টিং হেল্পও পাবা, ম্যাডাম। সুতরাং গ্রুপ না হলেও কোনো প্যানিক করার কোনো কারণ নাই, ঠিক আছে? বাট মেক শিওর করো যে তোমরা এভরি ক্যালকুলেশনের স্টেপটা বুঝতেছো কিনা। ওকে, জি এভরি ম্যাম। ক্যালকুলেশনের স্টেপ যদি বুঝো, আমি ইনশাআল্লাহ সবাই পারবা। 5 জন করে গ্রুপের কথা বলছেন না, 5 জন করে গ্রুপ থাকলে হবে হবে কি আপনার ধরেন একজন না বুঝলেও তার কাছ থেকে বুঝে নিতে পারবে না। ম্যাম আমি একটা কথা বলতে চাই, যদি হ্যাঁ, বল। গ্রুপ করেন, যদি কেউ ইন্ডিভিজুয়াল করতে চায় গ্রুপ না করে, তাইলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, না, কোনো প্রবলেম নাই। ম্যাম তাইলে আমি ইন্ডিভিজুয়াল করতে চাচ্ছি, আমি গ্রুপে চাচ্ছি না করতে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তুই ইন্ডিভিজুয়ালি করিস, তুই আচ্ছা, ইন্ডিভিজুয়ালি করিস, রাইট? ওকে, আচ্ছা, সিআর কি আসো এখানে? ম্যাম সিআর মেবি নাই। আচ্ছা, সিআর নাই, তাহলে একটু সিআর কে জানাই দিবা যে মানে আমি তোমাদের তো এখনো মনে হয় এমনি তোমাদের ক্লাস তো সবাই করবা না এই ল্যাবে? ম্যাম জি ম্যাম। হচ্ছে যদি তাহলে তোমরা 5 জন করে করে গ্রুপ করে ফেলো, আচ্ছা এবং ম্যাম, ঠিক আছে, এভাবে করে গ্রুপ, আর যে বলছো ইন্ডিভিজুয়াল করবে, কোনো সমস্যা নেই, করতে পারো, কোনো প্রবলেম। তো হচ্ছে আমি তোমাদের হচ্ছে ডিজাইন ডাটা দিয়ে দিব, সেই অনুযায়ী তোমরা নেক্সট ডেতে হচ্ছে যতটুকু বললাম দুইটা তোমাদের ডিজাইন ডাটাটা তুলে ফেলা এবং এরপরে ইমিডিয়েট যে ফিগারের মধ্যে ওটা এক্সপ্রেস করা, এই দুইটা হচ্ছে কাজ থাকবে। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রথম ডিজাইনটা স্টার্ট করব। ওকে, তো এই কোর্সে তোমাদের আসলে মেইন কাজ যেটা বললাম, যে তোমাদের ক্যালকুলেশনটা বোঝাটা মেইন টার্গেট। ওকে, বাকি সবকিছুই তোমাদের সুন্দরভাবে করে দেওয়া আছে, ম্যাডামও বলে দিব কিভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করে করে মানে ল্যাব রিপোর্টটা কমপ্লিট করবা, ঠিক আছে? ম্যাডাম ইন ফিউচারে তো আমরা জাস্ট ক্যালকুলেশনটা করতে পারলেই হচ্ছে, মানে সবকিছুই তো দেখে দেখেই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশনটা বুঝাটা কাজ, এবং বুঝতে হবে কি কারণে বুঝছো, আমি যেহেতু তোমাদের যখন পরীক্ষা হবে, পরীক্ষাটা হবে পুরো ওপেন বুক পরীক্ষা, ডিজাইন টাইপের জিনিস সবকিছু তোমাদের সামনে ওপেন করা, এবং ইনফ্যাক্ট হচ্ছে যদি এই সিচুয়েশন নাও হতো, এটা তোমাদের ওপেন বুকই থাকতো, ঠিক আছে? তোমাদের ফেস টু ফেস ক্লাস হলেও তোমাদের হচ্ছে ল্যাব রিপোর্ট দিয়ে ম্যাম আমি ফাইনাল নেক্সট ক্লাসে কি আমাদের ল্যাব রিপোর্ট দিতে হবে? নেক্সট ক্লাসে কি হ্যাঁ, ল্যাব রিপোর্ট দিতে হ্যাঁ, হবে নাকি নেক্সট ক্লাসের হ্যাঁ, পরের ক্লাসে? ক্লাস হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদের আমি মানে নেক্সট ক্লাসের আগে আমি তোমাদের এই ডিজাইন ডাটাটা দিয়ে দিব,